বাংলা গানের স্বর্ণযুগের এক উল্লেখযোগ্য শিল্পী ছিলেন মৃণাল চক্রবর্তী। তাঁর রোম্যান্টিক কণ্ঠের জাদুতে বারবার মুগ্ধ হয়েছে বাঙালি শ্রোতা। তাঁর জীবনের প্রথম যৌবনটা ছিল অনেকটাই ঘুড়ির মতো, এলোমেলো, উদ্দেশ্যহীন, ভাসমান। ১৯৫০ থেকে ৫১ সালের সেই সময়ে তাঁকে কোনো নির্দিষ্ট ঠিকানায় পাওয়া প্রায় অসম্ভব ছিল। বন্ধুরাই ছিলেন তাঁর ভরসা। কখনো এক বন্ধুর বাড়ি, কখনো আরেকজনের, এইভাবেই কাটত দিন। বন্ধুদের বাবা মায়ের কাছে তাঁর একটাই পরিচয় ছিল, ছেলের বন্ধু, আর বেশ ভালো গান করেন। গলাটাও মন্দ নয়। সেই কারণেই সরাসরি আপত্তি না করেই তাঁকে থাকতে দেওয়া হতো, অথচ কলকাতার খুব কাছেই তাঁর নিজের বাড়ি ছিল। কিন্তু কলকাতায় বাড়ি ভাড়া করে থাকার মতো আর্থিক সামর্থ্য তখন ছিল না। আর তাঁর দৃঢ় বিশ্বাস ছিল, কলকাতায় না থাকলে শিক্ষা ও সঙ্গীতচর্চা কোনোটাই ঠিকভাবে সম্ভব নয়। সেই সময় কলকাতায় তাঁর কাজ বলতে ছিল মাত্র দুটো: বেলেঘাটার শিল্পীসভায় আড্ডা দেওয়া, আর কেউ ডাকলেই গান গাইতে ছুটে যাওয়া। অধিকাংশ ক্ষেত্রেই সেই আমন্ত্রণে কোনো পারিশ্রমিক থাকত না। একদিন বাগবাজারের নিবেদিতা পার্কে একটি অনুষ্ঠানে গান গাইছিলেন। প্রথম গানটি গাওয়ার পরই দর্শকদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়। সামনে তাকিয়ে তিনি দেখলেন, ধুতিশার্ট পরা এক সুদর্শন ভদ্রলোক এসে সামনে বসেছেন। একটু ভালো করে তাকাতেই চিনতে পারলেন, তিনি আর কেউ নন, বিখ্যাত শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। কয়েকটি গান শেষ করে তিনি সরাসরি গ্রিন রুমে যান। সেখানে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন ধনঞ্জয় ভট্টাচার্যকে। ধনঞ্জয়বাবু খুব মৃদু স্বরে কয়েকটি প্রশ্ন করেন। সব উত্তর শোনার পর তিনি বলেন, সময় করে একদিন যেন দেখা করতে যান। এই কথায় তাঁর আনন্দের সীমা ছিল না। দুদিনের মধ্যেই কলেজ স্ট্রিটের সিসিল হোটেলে গিয়ে দেখা করেন ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে। সেদিন ধনঞ্জয়বাবুর রেকর্ডিং ছিল। নিজের রেকর্ডিং শেষ হওয়ার পর তিনি তাঁকেও স্টুডিওতে গান গাওয়ান। তবলায় সঙ্গত করেন নিজেই, পরে সেই অস্থায়ী রেকর্ড করা গানটি আবার বাজিয়ে শোনানো হয়। নিজের কণ্ঠযন্ত্রে ফিরে এসে কেমন শোনায়, সেটা তিনি আগে কখনো শোনেননি। সেই প্রথমবার শুনে তাঁর মনে অদ্ভুত এক শিহরণ জাগে। মনে হয়, তাহলে কি তিনিও শিল্পী হতে পারেন? এরপর ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে তাঁর যোগাযোগ বজায় থাকে। একদিন হঠাৎ ধনঞ্জয়বাবু তাঁকে ডেকে বলেন, যে গানটি তিনি সেদিন গেয়েছিলেন, তা তিনি HMVর কর্তাদের শুনিয়েছেন। তাঁদের খুব পছন্দ হয়েছে এবং তাঁরা খুব শিগগিরই তাঁর গান রেকর্ড করতে চান। তখন তিনি প্রায় সব ফাংশনেই গাইতেন সলিল চৌধুরীর লেখা ও সুর করা গান, উজ্জ্বল এক ঝাঁক পায়রা। গানটি তখনও রেকর্ড হয়নি। ধনঞ্জয় ভট্টাচার্যের পরামর্শে তিনি সেই গানটির কথাই ভাবেন। ধনঞ্জয়বাবু একটি চিঠি লিখে দেন এবং তাঁকে সলিল চৌধুরীর কাছে যেতে বলেন। সেই সময় সলিল চৌধুরী থাকতেন কসবায় পূর্বাশা সিনেমা হলের উল্টোদিকের একটি গলিতে। একই গ্রাম কোদালিয়ার মানুষ হওয়ায় তাঁদের মধ্যে ছিল খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। চিঠিটি পড়ে সলিল চৌধুরী কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর জানান, উজ্জ্বল এক ঝাঁক পায়রা গানটি তিনি ঠিক করেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়াবেন। নতুন শিল্পীকে দিয়ে গাওয়ালে তিনি কোনো রয়্যালটি পাবেন না, এই যুক্তিও দেন। এই ঘটনাটি তাঁর মনে গভীর আঘাত করেছিল। দীর্ঘদিনের পরিচয়, একসঙ্গে IPTর গান গাওয়া, সবকিছু যেন সেই মুহূর্তে মূল্যহীন হয়ে গেল। তিনি নিজের মধ্যে গুটিয়ে যান, আর সেই গুটিয়ে থাকার প্রবণতা জীবনের অনেকটা সময় ধরে থেকে যায়। তবে ধনঞ্জয় ভট্টাচার্য হতাশ হননি। আবার একটি চিঠি লিখে তাঁকে পাঠালেন খ্যাতিমান গীতিকার সুরকার দিলীপ সরকারের কাছে। সেখানে তিনি আন্তরিক অভ্যর্থনা পান। অবশেষে দিলীপ সরকারের সুরেই বের হয় তাঁর প্রথম রেকর্ড। এক পিঠে ছিল যমুনা কিনারে শাহজাহানের স্বপ্ন সতল তাজমহল, আর অন্য পিঠে হারিয়ে গেল দিনগুলি মোর ছন্দে গড়া। রেকর্ডিং হয় ১৯৫১ সালের অক্টোবরে, যদিও রেকর্ড প্রকাশিত হয় প্রায় ২ বছর পরে। তাজমহল গানটি বিপুল প্রশংসা পায় এবং প্রায় প্রতিটি জলসায় গানটির জন্য অনুরোধ আসতে থাকে। তিনি মনে করতেন, ধনঞ্জয় ভট্টাচার্যের মতো মানুষের সান্নিধ্য না পেলে তাঁর মতো একজন গায়কের ভাগ্য হয়তো কোনোদিন খুলতই না। গান গাওয়ার পাশাপাশি তিনি সুর করার দিকেও সমান মনোযোগী ছিলেন। ধনঞ্জয়বাবুর উদ্যোগেই তাঁর প্রথম রেকর্ডিংয়ের দিন সনৎ সিংহ তাঁর সুরে দুটি গান রেকর্ড করেন, অহল্যা কন্যা, ঘুম ঘুম কি ভাঙবে না, এবং বেহুলা বেহুলা বউ, সোনার নাও বেয়ে। গান দুটির গীতিকার ছিলেন তাঁর বন্ধু ভাস্কর বসু। ভাস্কর বসু পেশায় ছিলেন বাংলা সাহিত্যের অধ্যাপক, কিন্তু গান লেখা ছিল তাঁর নেশা।
তাদের দুজনের বন্ধুত্ব ছিল গভীর, আর সেই বন্ধুত্ব থেকেই জন্ম নিয়েছিল অনেক জনপ্রিয় গান, যেমন খোলা জানালার ধারে, মৃণাল বাহুলতা ঘেরিয়া, সোনার হরিণ ভালোবাসা ইত্যাদি। ১৯৫৭ সালে একই রেকর্ডের দুপিঠে বের হয় খোলা জানালার ধারে ও মৃণাল বাহুলতা ঘেরিয়ার। একদিন দেবব্রত বিশ্বাসের বাড়িতে তাঁর অনুরোধে খোলা জানালার ধারে গানটি গাইতে হয়। জর্জদা নিজের টেপ রেকর্ডারে গানটি রেকর্ডও করে রাখেন। পরে আবার দেখা হলে পুরো গানটি হারমোনিয়াম বাজিয়ে গেয়ে শোনান। এতে তিনি যেমন অবাক হয়েছিলেন, তেমনি আনন্দ পেয়েছিলেন। এরপর আসে আরেকটি গান, ঠুং ঠাং চুড়ির তালে। গানটির কথা লিখেছিলেন শ্যামল গুপ্ত। সুর করার পর তিনি গানটি শোনান শ্যামল মিত্রকে। শ্যামল মিত্র এতটাই পছন্দ করেন যে নিজের রেডিও প্রোগ্রামেই গানটি গেয়ে ফেলেন এবং ফাংশনেও গাইতে থাকেন। পরবর্তীকালে গানটা মৃণালবাবুই রেকর্ড করেন, ফলে অনেকেই ভাবতেন গানটি যেন শ্যামল মিত্ররই। এদিকে তাঁর রেকর্ডের সংখ্যা বাড়তে থাকে। রেডিওতেও অনুরোধের আসরে নিয়মিত বাজতে থাকে তাঁর গান। এই সময় মৃণাল চক্রবর্তীর বরদা বিমল চক্রবর্তী তাঁকে নিয়ে যান সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তীর কাছে। যদিও নিয়মিত শিক্ষা নেওয়ার সুযোগ বেশি দিন হয়নি, তবুও কয়েক মাসের শিক্ষাই তাঁর সারা জীবনের সঙ্গীতে গভীর প্রভাব ফেলেছিল। সিনেমার গানে তাঁর যাত্রাও শুরু হয় ধনঞ্জয় ভট্টাচার্যের হাত ধরেই। সুরকার অনিল বাগচি সতী বেহুলা ছবিতে ধনঞ্জয় ভট্টাচার্যকে দিয়ে গান গাওয়াতে চেয়েছিলেন, কিন্তু ধনঞ্জয়বাবু জোর করেই সেই গানটি তাঁকে দিয়ে গাওয়ান। গানটি ছিল একটি ডুয়েট, যেখানে তাঁর সঙ্গে গেয়েছিলেন বাণী ঘোষালও। এরপর তিনি আরও বহু ছবিতে প্লেব্যাক করেন, যেমন হাটে বাজারে, নির্জন সৈকতে, আকাশকুসুম, অনুষ্টুপ ছন্দ, শিউলিবাড়ি, বিচারক, পরিচয়, কালামাটি, নাগিনী কন্যার কাহিনী, অভিশপ্ত চম্বল ইত্যাদি। এই ছবিগুলোর অনেকগুলিতেই তিনি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন। অথচ তাঁর রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত আছে মাত্র একটি রেকর্ড, এক পিঠে আজই বর্ষারাতের শেষে এবং অন্য পিঠে নাই নাই যে বাকি সময় আমার। রেকর্ডটির বিক্রিও হয়েছিল বেশ ভালো, তবু পরে কেন HMV কর্তৃপক্ষ তাঁকে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আর উৎসাহ দেখালেন না, সেই প্রশ্নের উত্তর তিনি জীবনের শেষ দিন পর্যন্ত খুঁজে পাননি। পরবর্তী অংশ আবার পরের ভিডিওতে জানাব।